হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ক্লাস অফ উত্তরণ। তোমরা সবাই জানো উত্তরণের এই ইউটিউব সেশনে আজকে আমরা ডিসকাস করব সায়েন্সের প্র্যাকটিস সেশন 3। তো তার আগে আমরা একটু বলে দিই, ডেলি বেসিসে এই উত্তরণ চ্যানেলে মনডে টু স্যাটারডে 8 থেকে 10 PM প্রতিদিন রাত্রি 8টার দিকে তোমাদের ফ্রি ক্লাসেস থাকে। যেরকম 8 PM এ রিজনিং ক্লাসেস থাকে, 10 PM এ ম্যাথের ক্লাস থাকে, 9 PM এ জিকে ক্লাস থাকে। ওকে, যেরকম সোমবার এবং মঙ্গলবার 9 PM থেকে জিকে ক্লাস থাকছে, ওয়েডনেসডে এবং থার্সডে মানে বুধ এবং বৃহস্পতিবার 9 PM থেকে সায়েন্সের জিকে ক্লাস থাকছে, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে তোমাদের ইংরেজির ক্লাস থাকছে। ওকে, তো চলো আজকে সেশন শুরু করা যাক। তো আজকের সেশনের প্রথম কোয়েশ্চেন কি বলেছে? কোয়েশ্চেন নাম্বার 1, মোটরসাইকেল দুর্ঘটনায় হেলমেট যা কমাতে সাহায্য করে। মোটরসাইকেল দুর্ঘটনায় আমরা হেলমেট পরে থাকলে অনেকটা আঘাতমুক্ত হই, তাই তো? তো সেটা অ্যাকচুয়ালি ফিজিক্সের কোন জিনিসটা কমাতে সাহায্য করে? অপশন এ বলেছে ঘাত, অপশন বি বলেছে বেগ, অপশন সি বলেছে বল ক্রিয়া, অপশন ডি বলেছে ধাক্কার সম্ভাবনা। তো হেলমেট পরে থাকলে কি হয়? হেলমেট না পরলে আমাদের যে বডির ওপরে পোর্শন মানে মাথাটা বা হেডটা, সেটা তুমি লক্ষ্য করে দেখবে যে অ্যাক্সিডেন্টের সময় আমাদের খুব অল্প টাইমের মধ্যে হঠাৎ করে ধাক্কা খাই, তাই তো? বা মাটিতে দেখা গেল মাথা ঠুকে পড়ে গেলাম। তো ডাইরেক্ট যদি মাথা মানে মাটিতে গিয়ে পড়ে, সেক্ষেত্রে মাথার প্রচুর বড় একটা আঘাত পড়তে পারে, ঠিক? কিন্তু যদি হেলমেট পরে থাকি, তো হেলমেটের ভেতরে কিছু সফট সফট কিছু মেটেরিয়াল থাকে, যে কারণে আমাদের মাথায় আঘাতটা পড়তে একটু টাইম নেয়। আর ওই যে টাইমটা লাগছে সফট মেটেরিয়ালের জন্য, তার ফলে আঘাতের যে এফেক্ট, সেই এফেক্টটা কমে যায়। ওকে, তো সেটাকে বলা হয় অ্যাকচুয়ালি ঘাত। ঘাত কি? ঘাত মানে হচ্ছে একটা বড় ফোর্স, একটা বিগ ফোর্স বা একটা লার্জ ফোর্স বা বল শর্ট টাইমে কাজ করছে। শর্ট টাইমে একটা লার্জ ফোর্স কাজ করছে। ওকে, তো সেটাকেই বলছে হচ্ছে আমরা ঘাত। তো সেই ঘাত কমায় হচ্ছে হেলমেট। ওকে, অপশন এ। কোয়েশ্চেন নাম্বার 2 কি বলেছে? আল্ট্রাসোনোগ্রাফি কি কাজে লাগে? অপশন এ বলেছে এক্স রশ্মি দেখার জন্য, অপশন বি বলেছে মেডিসিনের উপকারিতা পর্যবেক্ষণের জন্য, অপশন সি বলেছে দেহ থেকে কোনো অঙ্গ বাদ দিতে, অপশন ডি বলেছে মাতৃগর্ভস্থ সন্তানের ক্রমবিকাশ দেখার জন্য। তো আল্ট্রাসোনোগ্রাফিতে আমরা সবাই জানি যে আল্ট্রাসাউন্ডকে ইউজ করা হয় যে সাউন্ডের ফ্রিকোয়েন্সি হচ্ছে 20,000 হার্জের থেকে বেশি। ওকে, তো এটাকে আমরা এই নিচের মধ্যে কোনটাকে কাজে লাগাবো? যে অপশনগুলো আছে, তো এক্স রশ্মি দেখার জন্য তো আমরা কাজে লাগাই না, গেল প্রথমে বাদ গেল। মেডিসিনের উপকারিতা পর্যবেক্ষণের জন্য আল্ট্রাসোনোগ্রাফি কাজ করে না। দেহ থেকে কোনো অঙ্গ বাদ দিতে আল্ট্রাসোনোগ্রাফি লাগে না। তাহলে কি কাজে লাগে? পড়ে থাকলো অপশন ডি, মাতৃগর্ভস্থ যে সন্তান তার ক্রমবিকাশ। ওকে, গ্র্যাজুয়ালি যে ওর বিকাশ ঘটছে, সেই বিকাশটা দেখতে বা মনিটর করতে আল্ট্রাসোনোগ্রাফিকে ইউজ করা যেতে পারে। ওকে, ফিটাল গ্রোথ, মাতৃগর্ভস্থ সন্তানের ক্রমবিকাশ মানে ফিটাল গ্রোথ। ওকে, ফিটাল গ্রোথ মনিটর করতে আল্ট্রাসোনোগ্রাফিকে ব্যবহার করা হয়। চলো, এবার হচ্ছে 3 নম্বর কোয়েশ্চেন কি বলেছে? কোন ধাতব তারের মধ্যে দিয়ে কোন কণার প্রবাহকে তড়িৎ প্রবাহ বলে? কোন ধাতব তারের মধ্যে দিয়ে কোন কণার প্রবাহকে তড়িৎ প্রবাহ বলে? অপশন এ বলেছে ইলেকট্রন, অপশন বি বলেছে পজিট্রন, অপশন সি বলেছে নিউট্রন, অপশন ডি বলেছে ফোটন। তো সঠিক আনসার কি হবে? তো যে সমস্ত তার বা যারা তড়িতের পরিবহন করে তাদেরকে তো আমরা বলি কন্ডাক্টর বা তড়িতের সুপরিবাহী। তো সেই কন্ডাক্টর মেটেরিয়ালের মধ্যে কি এমন আছে যেটার মুভমেন্টের বা যেটার প্রবাহকে আমরা তড়িৎ প্রবাহ বলি? তো যে কোনো মেটেরিয়াল, তার মধ্যে কি থাকে? পরমাণু থাকে। পরমাণু মানে এটা যদি আমার অ্যালুমিনিয়ামের তার হয়, তা এখানে অ্যালুমিনিয়ামের অ্যাটম থাকবে, পরমাণু থাকবে। এবার অ্যাটমের মধ্যে বাইরের কক্ষে যে ইলেকট্রনগুলো ঘুরে বেড়ায়, তারা চলাচল করতে পারে, তারা লুজলি বাউন্ড থাকে, যে কারণে তাদেরকে যদি একটু ফোর্স দেওয়া হয়, তো ইলেকট্রনগুলো একটা পার্টিকুলার দিকে কিন্তু মোশনে চলে। ওকে, বা একটা পার্টিকুলার দিকে ওর প্রবাহ দেখা যায়। আর এই ইলেকট্রনের ওই প্রবাহকেই বলা হয় তড়িৎ প্রবাহ। তাহলে আনসার কি হবে? অপশন এ, ইলেকট্রন। নেক্সট,
কোয়েশ্চেন নাম্বার 4 কি বলেছে, বলেছে সোলার কুকারের ভেতর কি রং থাকে? সাদা, নীল, কালো, বাদামি। তো সোলার কুকারের ভেতরে কোন রং থাকে? সোলার কুকারের ভেতরে দেখবে সাধারণত কালো রং করা হয়। কেন? কারণ কি সোলার কুকার ঠিক এরকম টাইপের একটা বক্সের মতো একটা ইনস্ট্রুমেন্ট। ওকে, তার সাথে এরকম একটা সামনে একটা আয়না টাইপের থাকে। ওকে, ওটা মোটামুটি একটু কনকেভ শেপে রাখা হয়, চেষ্টা করা হয়, তাতে কি হয় যত লাইট রে এসে পড়ছে সেই লাইট রেখে একটা মানে এই মিররে পড়ার পরে রিফ্লেক্ট করে কি হয় এই বক্সের ভিতরে যায়। আর বক্সের ভিতরে টোটাল পোর্শনটাকে কালো রাখা হয়। কেন? যাতে যে হিটটা যাচ্ছে সেই হিটটা যাতে এই মেটেরিয়ালটা অ্যাবজর্ব করে এবং ভেতরের উষ্ণতা যাতে বাড়ে। ঠিক আছে, এটাই হচ্ছে সোলার কুকারের প্রিন্সিপাল। তো এখানে সোলার কুকারের ভেতরে কালো রং করা হয় কেন? যাতে হিট বা যে এটা হচ্ছে হিট ওয়েভ, একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, সেই তরঙ্গকে যাতে শোষণ করে বা ক্যাপচার করে রাখে সেই জন্য। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5 কি বলেছে, অ্যালকোহলের স্ফুটনাঙ্ক 78°C, কেলভিন স্কেলে এটি কত তাপমাত্রা? তো দেখো, আমরা জানি যে সেলসিয়াস থেকে যদি কেলভিনে যেতে হয় কি করি, সেলসিয়াসের সাথে 273 যুক্ত করে দিই, তাহলে পেয়ে যাই আমরা কেলভিনের রিডিং। তো সেলসিয়াসে যেটা 78 ডিগ্রি, তার সাথে যদি 273 যুক্ত করি তাহলে কত আসবে? 3 আর 8-এ 11-র 1, 7 আর 7-এ 14, 1-এ 15-র 5, আর 1 আর 2-এ 3, মানে 351 কেলভিন। ওকে, তার মানে অ্যালকোহলের স্ফুটনাঙ্ক যেটা 78°C, সেটা কেলভিন স্কেলে ভ্যালু কত? কেলভিন স্কেলে ভ্যালু হচ্ছে অপশন ডি, 351 কেলভিন। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6 কি বলেছে, পৃথিবীতে একটি বস্তুর ওজন 60 নিউটন হলে চাঁদে এর ওজন কত হবে? দেখো দুটো জিনিস, একটা হচ্ছে ওজন, ওজন, আর একটা হচ্ছে ভর। তো ভর মানে মাস, মাস মানে কোনো বস্তু কতটা জড় পদার্থ দিয়ে তৈরি, সেটাকে বলা হয় ভর। ওকে, তোমার কাছে আমি একটা পেন দিলাম, পেন ধরো, এটা একটা পেন। ওকে, এটা একটা পেন ধরে নাও। তো এই পেনটার পৃথিবীতে ও যতটা কণা দিয়ে তৈরি, ওর যতটা ভর আছে, চাঁদে গেলেও ওর ভর সেমই থাকবে। এমন হবে না যে পেনটা থেকে কিছু কণা খসে পড়ে যাবে দিয়ে ভর কমে যাবে, এটা তো পসিবল নয়। তো পৃথিবীতে যা ভর থাকবে চাঁদেও সেম ভর থাকবে, তার মানে ভর পজিশন অনুযায়ী পরিবর্তন হয় না। মানে পজিশনের চেঞ্জেসের সাথে বা জায়গার চেঞ্জেসের সাথে ভরের কোনো পরিবর্তন হয় না। কিন্তু ওজন কি জিনিস? ওজন মানে হচ্ছে কোনো বস্তুর ভর আর তার সাথে অভিকর্ষজ ত্বরণ গুণ করে দিই, যেটাকে স্মল জি দিয়ে বোঝানো হয়। মানে ভর যদি হয় এম, তার সাথে হচ্ছে স্মল জি, মানে হচ্ছে এমজি হচ্ছে আমাদের ওজন। এমজি হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ওজন, মানে যেটা বা যতটা বল আমরা পৃথিবীর সারফেসে প্রয়োগ করি সেটাকে বলা হয় ওজন। তো ওজনটাই জি এর উপরে ডিপেন্ড করছে, আর জি এর ভ্যালু জায়গার সাথে চেঞ্জ হতে পারে। ওকে, তো পৃথিবীতে যেটা জি এর ভ্যালু, সেই অনুযায়ী কোনো বস্তুর ওজন হচ্ছে তোমার কত? 60 নিউটন। ওকে, এবার দেখো ওজন মানে ভর ইন্টু জি, ত্বরণ, জিটাকে বলা হচ্ছে ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ টানের জন্য যে ত্বরণ। ওকে, তো পৃথিবীতে জি এর যা ভ্যালু, তুমি যদি চাঁদে যাও, চাঁদে গেলে জি এর ভ্যালু কি হবে? তো জি অফ মুন সমান সমান হবে জি অফ আর্থ বাই 6। পৃথিবীতে জি এর যা ভ্যালু, চাঁদে গেলে সেটা 6/1 হয়ে যায়। তাহলে ওজনও তাই হবে, কারণ কি ওজন মানে এম ইন্টু জি। তো এম ইন্টু জি এর, এই এম ইন্টু জি এর পৃথিবীতে ভ্যালু বলেছে 6 নিউটন। চাঁদে এম ইন্টু তো জি লিখবো না, চাঁদে এম ইন্টু কি লিখবো? জি বাই 6। তাহলে mg/6, mg/6 মানে 60 নিউটন, 60 নিউটন বাই 6, তার মানে কত হচ্ছে? 10 নিউটন। বোঝা গেল? তাহলে চাঁদে যেহেতু জি এর ভ্যালু কমে যাচ্ছে পৃথিবীর তুলনায়, পৃথিবীতে যা জি এর ভ্যালু তার 6/1 হয়ে যাচ্ছে, তাই টোটাল যে ওজনটা সেটাও কিন্তু 6/1 হয়ে গেল। পৃথিবীতে যার ওজন ছিল 60 নিউটন, চাঁদে তার ওজন হয়ে গেল 10 নিউটন। ওকে, মানে হচ্ছে অপশন এ রাইট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7 কি বলেছে, তড়িৎ প্রবাহের ফলে পরিবাহীতে উৎপন্ন তাপ সংক্রান্ত সূত্রকে কি বলে? কোনো তড়িৎ, ধরো এটা হচ্ছে একটা কন্ডাক্টর বা পরিবাহী, তার মধ্যে দিয়ে তড়িৎ যাচ্ছে, এবার তার ফলে কি হয়? এই কন্ডাক্টরের মধ্যে দেখবে তাপ উৎপন্ন হয়। তোমার বাড়িতে যে লাইটটা জ্বলছে, লাইটটাকে তুমি হাত দিয়ে টাচ করে দেখবে
তার মধ্যে একটা গরম বা তার সে হিট হয়ে গেছে বা তার মধ্যে একটা গরম ফিলিংস তুমি পাবে, তাই না? বা যে কোনো ইলেকট্রিক্যাল ডিভাইস যার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে সেখানে দেখবে হিটও উৎপন্ন হয়। তো যে হিট উৎপন্ন হয় বা তাপ যে উৎপন্ন হচ্ছে, তো সেই তাপ সংক্রান্ত সূত্র দিয়েছিলেন একজন বিজ্ঞানী। তো সেই তাপ সংক্রান্ত সূত্রটা কি বা তাকে কি বলে? কেপলারের নীতি বলে, নাকি অপশন বি ল্যাম্বার্টের সূত্র বলে, সরি, অপশন বি ল্যাম্বার্টের সূত্র বলে, নাকি অপশন সি জুলের সূত্র বলে, নাকি অপশন ডি লেঞ্জের সূত্র বলে সেটাকে? তো অপশন সি হচ্ছে রাইট আনসার, সেটাকে বলা হয় জুলের সূত্র। বিজ্ঞানী জুল বলছে কোনো তারের মধ্যে দিয়ে ধরো আই কারেন্ট প্রবাহিত হচ্ছে টি টাইম ধরে, আর সেই তারের রেজিস্ট্যান্স হচ্ছে আর, সেই ক্ষেত্রে যে হিট প্রডিউস হবে সেটা কারেন্টের স্কোয়ারের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, বাকিগুলো যদি কনস্ট্যান্ট থাকে বা ধ্রুবক থাকে। ওকে, বা দেখো কারেন্টের সাথে তো স্কোয়ারের সাথে সম্পর্ক, তেমনি টাইমের সাথে যদি বলো তো ডাইরেক্ট সম্পর্ক, টাইমের সাথে হিটের ডাইরেক্ট সম্পর্ক, মানে যত টাইম ধরে কারেন্ট প্রবাহিত হবে তত বেশি হিট তৈরি হবে। ওকে, রেজিস্ট্যান্সের সাথেও ডাইরেক্ট সম্পর্ক। এই তারের যত বাধা, রেজিস্ট্যান্স মানে বাধা বা রোধ, তারের মধ্যে যত রোধ বা বাধা বাড়বে তত বেশি হিট তৈরি হবে। ওকে, তো এই তিনটে সূত্রকে বলা হচ্ছে জুলের সূত্র। বোঝা গেল যে তড়িৎ প্রবাহের ফলে যে হিট উৎপন্ন হয় সেটাকে ব্যাখ্যা করার জন্য কি আছে আমাদের কাছে? জুলের সূত্র আছে। চলো নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 8 কি বলেছে? সরল দোলগতিতে গতিশক্তি, অপশন এ বলছে কখনোই শূন্য হয় না, অপশন সি বলছে সাম্য অবস্থায় শূন্য হয়, অপশন বি বলছে প্রতি পর্যায়ে দুবার শূন্য হয়, অপশন ডি বলেছে সর্বদা সমান থাকে। তো সঠিক আনসার কি হবে? তো দেখো, একটা সরল দোলগতি যে তুমি যদি ভাবো, এই হচ্ছে সরল দোলক। তো এই সরল দোলককে এই যে পজিশনটা এটাকে বলা হয় মিন পজিশন বা সাম্য অবস্থা। সাম্য অবস্থা, সাম্য অবস্থা থেকে যখন আমি একদিক থেকে টেনে নিলাম এখানে, এখান থেকে টেনে যখন ওকে আমি ছাড়বো সে কি হবে? সেখান থেকে এই সোজা যাবে, আবার ঘুরে চলে আসবে, তাই তো? সেখান থেকে কি হবে? এখান থেকে এই সোজা যাবে, দিয়ে আবার ঘুরে চলে আসবে। তো এটাকে বলবো একটা পূর্ণ দোলন। এটাকে কি বলবো? একটা পূর্ণ দোলন। বা যদি এখান থেকে শুরু হয় তাহলে এখান থেকে সে একবার এদিকে যাবে ম্যাক্সিমাম হাইটে, আবার নিচে আসবে, দিয়ে এদিকে একটা ম্যাক্সিমাম হাইটে যাবে, দিয়ে আবার সাম্য অবস্থায় ফিরে আসবে। তো এটাকে বলবো পূর্ণ দোলন। তো একবার পূর্ণ দোলনে এই পেন্ডুলামের এই ববটা একবার এদিকে এক্সট্রিম পয়েন্টে যাচ্ছে, একবার এদিকে এক্সট্রিম পয়েন্টে যাচ্ছে, এবং এই এক্সট্রিম পয়েন্টে দেখো যে এই যেতে 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 একটা পয়েন্টে আসবে যেখানে ওর ভেলোসিটি জিরো হয়ে যায়, তারপরে সে আবার নিচে ব্যাক করে। তেমনি এদিকেও একটা এক্সট্রিম পয়েন্ট আসবে যেখানে ওর ভেলোসিটি বা বেগ জিরো হয়ে যায়। ওকে, দিয়ে আবার এখান থেকে সে ব্যাক করে। তো একটা পূর্ণ দোলনে দুটো বার বা দুইবার, বা এই দুই কেসে মানে দুটো পর্যায়ে, ঠিক আছে, বা সরি, প্রতি পর্যায়ে মানে একটা সম্পূর্ণ দোলনে। ওকে, প্রতি পর্যায়ে মানে কি বললাম? একটা সম্পূর্ণ দোলনে, একটা সম্পূর্ণ দোলনে দুবার ভেলোসিটি জিরো হচ্ছে। এবার এই যে গতিশক্তি, গতিশক্তি কেমন শক্তি? তো কোনো বস্তু সে যদি গতিতে থাকে, গতিতে থাকার জন্য তার মধ্যে যে শক্তি তৈরি হয় তাকে বলা হয় গতিশক্তি। তাহলে এই যে দোলকের কথা বলছি, এই দোলকের এই যে পেন্ডুলামের ববটা আছে, এটা এটা যখন সাম্য অবস্থায় থাকে তখন, মানে নর্মালি যখন দুলছে না, ওকে, তো তখন সে এরকম সাম্য অবস্থায় থাকে। বাট এখান থেকে যখন সে এদিকে যাচ্ছে, এদিকে যখন সে যাওয়া শুরু করলো, একটা ভেলোসিটি নিয়ে যাচ্ছে 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 যাচ্ছে, এই একবার ভেলোসিটি জিরো, তার মানে এই পয়েন্টে গতিশক্তি, গতিশক্তি, এই পয়েন্টে গতিশক্তি কি হবে? শূন্য হয়ে যাবে। দেন এখান থেকে হাই স্পিডে যাবে, নামার সময় স্পিডে নামছে নামছে নামছে, সাম্য অবস্থায় যখন মানে এই পয়েন্টে যখন আসছে দেখো সেই পয়েন্টে সে হাই স্পিডে যাচ্ছে, গিয়ে আবার এইদিকে এক্সট্রিম পয়েন্টে আসছে, তখন আবার ভেলোসিটি জিরো, মানে এখানেও আমার গতিশক্তি, গতিশক্তি হচ্ছে শূন্য। তাহলে দুইবার গতিশক্তি শূন্য হচ্ছে, কারণ সে এদিকে এক্সট্রিম পর্যায়ে যাওয়ার পরে, এক্সট্রিম পজিশনে যাওয়ার পরে সে আবার পুনরায় এই পয়েন্টে, মিডিল পয়েন্টে ফিরে আসবে যেখান থেকে সে যাত্রা শুরু করেছিল, তাই না? তো একটা পর্যায়ে মানে একটা সম্পূর্ণ দোলনে দুবার বেগ বা গতি শূন্য হওয়ার জন্য গতিশক্তিও কিন্তু দুবার শূন্য হয়। মানে অপশন বি রাইট আনসার, যে প্রতি পর্যায়ে দুবার শূন্য হয়। বোঝা গেছে? চলো, এবার হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 9 কি বলেছে? কে
প্রকৃতিতে একা পাওয়া যায় না, বা নিচের কোনটিকে প্রকৃতিতে একা পাওয়া যায় না? বল, বেগ, দ্রুতি, চাপ। তো এটা আমরা নিউটনের তৃতীয় সূত্রতে কি পড়েছিলাম? এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, তাই তো? প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তো বল সবসময় অ্যাকশন রিয়াকশন এরকম পেয়ারে এক্সিস্ট করে। ওকে, এরকম কি যুগ্ম বা পেয়ারে এক্সিস্ট করে? তো এখানে আনসার কি হচ্ছে? অপশন এ, বল। বল একা পাওয়া যায় না প্রকৃতিতে। একটা একটা বল থাকলে আরেকটা বলও থাকবে, পেয়ারে থাকবে সবসময়। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10 কি বলেছে? দ্বিতীয় গতিসূত্র যার সঙ্গে সম্পর্কিত সেটা হলো। তো দ্বিতীয় গতিসূত্র কার সাথে সম্পর্কিত? চাপ, জাড্যধর্ম, নাকি ধাক্কা, নাকি ভরবেগ? তো মনে করে দেখবে দ্বিতীয় গতিসূত্র পড়ার সময় আমরা প্রথমে ভরবেগ সম্পর্কে পড়ি। কেন ভরবেগ সম্পর্কে পড়ি? তার কারণ দ্বিতীয় গতিসূত্র বলছে যে কোনো বস্তুর যে ভরবেগের পরিবর্তন, ভরবেগের যে পরিবর্তন, ভরবেগের পরিবর্তনের হার, মানে সময়ের সাথে ভরবেগের পরিবর্তন, তাকে বলা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে কার সাথে? প্রযুক্ত বলের সাথে। প্রযুক্ত বলের সাথে মানে কোনো বস্তু আছে, তার উপরে যত বেশি বল প্রয়োগ করবে তার মধ্যে তত বেশি ভরবেগের পরিবর্তন হবে, মানে তার মধ্যে তত বেশি ত্বরণ দেখা যাবে। তো দ্বিতীয় গতিসূত্র যার সাথে সম্পর্কিত সেটা কি? সেটা হচ্ছে ভরবেগ। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11 কি বলেছে? এক্স রশ্মি হলো। এক্স রশ্মি কেমন টাইপের রশ্মি? অপশন এ বলেছে খুব ছোট তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎ চুম্বকীয় বিকিরণ, ইলেকট্রনের স্রোত, নাকি খুব লম্বা তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎ চুম্বকীয় বিকিরণ, নাকি অপশন ডি খালি চোখে দেখা যায় এমন বিকিরণ। কি হবে আনসার? তো এক্স রে হচ্ছে শর্ট ওয়েভলেন্থের। দেখো আমাদের এই প্রকৃতিতে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কতগুলো আছে? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আছে 7খানা। কি কি? একটা হচ্ছে রেডিও ওয়েভ, একটা হচ্ছে মাইক্রোওয়েভ, একটা হচ্ছে ইনফ্রারেড বা যেটাকে বলা হয় হিট ওয়েভ, অবলোহিত মানে রশ্মি আর কি, অবহেলিত রশ্মি। তারপরে হচ্ছে ভিজিবল লাইট, তারপরে হচ্ছে অতি বেগুনি রশ্মি মানে আলট্রা ভায়োলেট, অতি বেগুনি রশ্মি ইউভি রে। তারপরে আসছে আমাদের এক্স রে, তারপরে আসছে আমাদের গামা রে। তো দেখো এই যে 7টা ওয়েভকে আমি লিখলাম, এদেরকে একটা পার্টিকুলার অ্যারেঞ্জমেন্টে সাজানো হয়েছে। মানে মানে রেডিও ওয়েভ যেটা, এর তরঙ্গ দৈর্ঘ্য এরকম বড় বড়, কিন্তু গামা ওয়েভ যেটা তার তরঙ্গ দৈর্ঘ্য ছোট ছোট তরঙ্গ। তো এক্স রশ্মি ছোটর দিকে পড়ে, মানে রেডিও ওয়েভ থেকে যত তুমি এদিকে যাবে তরঙ্গ দৈর্ঘ্য কমবে কিন্তু কম্পাঙ্ক বাড়বে। তো গামা রশ্মির কম্পাঙ্ক বেশি। রেডিও ওয়েভ যেটা আছে, রেডিও ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য বেশি কিন্তু কম্পাঙ্ক কম। তো এক্স রে কার দিকে পড়ছে? এক্স রে এই ছোট তরঙ্গ দৈর্ঘ্যের দিকে পড়ছে, ছোট তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে এক্স রশ্মি হলো খুব ছোট তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎ চুম্বকীয় বিকিরণ। ওকে, মানে অপশন এ হচ্ছে রাইট আনসার। নেক্সট যাব কোয়েশ্চেন নাম্বার 12 কি বলেছে? শক্তির বাণিজ্যিক একক কি? শক্তি বা এনার্জি, তার বাণিজ্যিক একক কি হবে? কিলো ওয়াট আওয়ার, নাকি কিলোওয়াট, নাকি জুল, নাকি ওয়াট ঘন্টা? কি হবে? তো শক্তির বাণিজ্যিক একক হচ্ছে কিলো ওয়াট আওয়ার, KWH, কিলো ওয়াট আওয়ার। ওকে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যাল এনার্জির বাণিজ্যিক একক। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13 কি বলেছে? উচ্চ বেগে চলন্ত গাড়িতে কি শক্তি থাকে? অভিকর্ষজ বল থাকে, নাকি ঘর্ষণ বল থাকে, নাকি স্থিতিশক্তি থাকে, নাকি গতিশক্তি থাকে? তো উচ্চ বেগে চলন্ত গাড়িতে কোন শক্তি থাকবে? দেখো উচ্চ বেগে চলন্ত, তো কোনো বস্তুর বেগের জন্য যে শক্তি তৈরি হয় তাকে কি বলবো? বেগ মানে গতি, তো গতির জন্য যে শক্তি তৈরি হচ্ছে তাকে আমরা গতিশক্তি বলবো। অপশন ডি হবে রাইট আনসার। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14 কি বলেছে? যখন শব্দ বায়ুর মধ্যে দিয়ে যায় তখন বায়ুর কণাগুলি, আমি ধরো হ্যালো বলছি, ধরো এখানে একজন ব্যক্তি, এখানে একজন ব্যক্তি সে হ্যালো বা কোনো একটা ওয়ার্ড বললো, তো সেটা এদিকে কোনো কারো কানে যাচ্ছে, তো কিভাবে যায়? শব্দটা যায় কিভাবে? তো অপশনগুলো কি বলেছে?
তরঙ্গ বিস্তারের দিকে কম্পিত হয়। মানে ধরো শব্দ তো কোনো মাধ্যম ছাড়া চলতে পারে না। ধরো এই আমরা বায়ুতে কথা বলছি, মানে আমরা যখন কথা বলছি তখন শব্দ যাচ্ছে কেন? কারণ কি বায়ু মাধ্যম শব্দকে নিয়ে যাচ্ছে, তাই তো? তো তুমি যখন হ্যালো বললে, এমন হয় না যে এখানে কণাগুলো, তোর মুখের সামনে যে বায়ুর কণাগুলো আছে, তারা শব্দটাকে নিয়ে, শব্দ নামক এনার্জিটাকে নিয়ে সোজা কানে চলে গেল, এরকম মোশন করে না কিন্তু। হ্যাঁ, ওয়েভটা, শব্দ তরঙ্গটা এদিকে যাচ্ছে, কিন্তু এই যে মাধ্যমের কণাগুলো যারা আছে না, মাধ্যমের কণাগুলো, ধরো এখানকার কণাটা, তুমি হ্যালো বললে, এই কণাটা এনার্জি পেয়ে একটু সামনের দিকে এগিয়ে যায়, সামনের দিকে এগিয়ে গেল, এগিয়ে গিয়ে সামনের কণাকে ধাক্কা মেরে আবারও চলে আসে। সামনের কণাকে ধাক্কা মারছে মানে সামনের কণাকে সে এনার্জি দিয়ে ও পেছনে ব্যাক করছে। তো এই কণাটা এনার্জি পেয়ে গেল, এ আবার সামনে গিয়ে সামনের কণাকে ধাক্কা মেরে এনার্জি দিয়ে ও আবার ব্যাক করে। তো তরঙ্গটা যেদিকে যাচ্ছে অ্যাকচুয়ালি সেই দিকেই মাধ্যমের বা বায়ুর কণাগুলোর কম্পন হচ্ছে প্যারালালি। তাহলে অপশনগুলোর মধ্যে কোনটা সঠিক হবে? অপশন এ বলেছে তরঙ্গ বিস্তারের দিকে কম্পিত হয়, মানে বায়ুর মধ্যে দিয়ে যখন যাচ্ছে তো বায়ুর কণাগুলো কিভাবে কম্পিত হচ্ছে? তো যেদিকে তরঙ্গ যাচ্ছে সেই দিকে কম্পিত হচ্ছে। তরঙ্গের বিস্তার এদিকে, তো তরঙ্গের বিস্তারের দিকে কম্পিত হয়, তাই না? তো অপশন এটাই হচ্ছে সঠিক। অপশন বি কি বলেছে? কম্পিত হয় না, ভুল। অপশন সি কি বলেছে? কম্পিত হয় কিন্তু বিস্তারের দিকে নয়, মানে যেদিকে শব্দ যাচ্ছে সেই দিকে কণাগুলো আগে পিছে এরকম কম্পন হয় না তাই বলছে, কিন্তু আগে পিছে তো কম্পিত হয়, তাই না? তো অপশন সিও হবে না। অপশন ডি বলেছে তরঙ্গ উলম্ব ভাবে কম্পিত হয়, মানে তরঙ্গ যেদিকে যাচ্ছে তার সাথে উলম্ব ভাবে, মানে কণাগুলো এরকম উপরে নিচে এরকম ভাবে কম্পিত হয়। তো এটাও হয় না, ঠিক। তাহলে অপশন ডিও ভুল। চলো, কোয়েশ্চেন নাম্বার 15, 15 নম্বর কোয়েশ্চেন কি বলেছে? এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক কি? এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক কি? জুল, অ্যাম্পিয়ার, নাকি ভোল্ট, নাকি কুলম্ব? তো জুল তোমরা জানো এনার্জির একক, তাই তো? জুল হচ্ছে এনার্জির একক বা ওয়ার্কের একক, রাইট? অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহের একক, কারেন্টের একক বা তড়িৎ প্রবাহের একক। ভোল্ট হচ্ছে ভোল্টেজের একক। তাহলে পড়ে থাকলো কি? অপশন ডি, কুলম্ব। তো তড়িৎ আধান বা চার্জ, তার একক হচ্ছে কুলম্ব। তোমরা দেখবে ইলেকট্রনের চার্জ কুলম্বে পড়ে থাকো, তাই না? চলো, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16 কি বলেছে? অ্যাটম বোমার আবিষ্কারক নিচের কে? অ্যাটম বোমার আবিষ্কারক। অপশন এ, যে রবার্ট ওপেনহাইমার। এই কিছুদিন আগে মুভি বেরিয়েছে ওপেনহাইমার, তাই না? তো এখানে আনসার কি? এবং মুভিটা দেখলে তো অবশ্যই আনসার করতে পারবে। তো অ্যাটম বোমার আবিষ্কারক হচ্ছে যে রবার্ট ওপেনহাইমার, ঠিক আছে? এখানে আরেকজন আছে দেখো, বিজ্ঞানী স্যামুয়েল কোহান। স্যামুয়েল কোহান নিউট্রন বোম আবিষ্কার করেন, ঠিক আছে? এই ইনফরমেশনটা একটু মাথায় রাখবে। আর তোমাদেরকে আমি একটা টাস্ক দিলাম, সেটা হচ্ছে আমাকে বলবে হাইড্রোজেন বোম কে আবিষ্কার করেছে। হাইড্রোজেন বোম কে আবিষ্কার করেছে বা ফাদার অফ হাইড্রোজেন বোমা কাকে বলা হয়? যেমন রবার্ট ওপেনহাইমারকে বলা হয় ফাদার অফ অ্যাটমিক বোম বা অ্যাটম বোম, স্যামুয়েল কোহেনকে বলা হয় ফাদার অফ নিউট্রন বোম, তেমনি ফাদার অফ হাইড্রোজেন বোম কাকে বলে? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17 বলছে নিউক্লিয় বিভাজন নিউক্লিয় বিভাজনে মডারেটর রূপে কে কাজ করে? নিউক্লিয় বিভাজন মানে হচ্ছে নিউক্লিয়ার ফিশন। নিউক্লিয়ার ফিশন, এই রিয়াকশনে মডারেটর হিসেবে কে কাজ করে? মডারেটর কাকে বলা হয়? যে নিউট্রনের, যে নিউট্রন এর বেগকে ধীর স্থির করে দেয় বা নিউটনের বেগকে স্লো ডাউন করে দেয়, ঠিক আছে? তাদেরকে বলা হয় মডারেটর। তো মডারেটর হিসাবে গ্রাফাইটকে ব্যবহার করা হয়, ভারী জল, ওকে, বা ডিউটেরিয়াম অক্সাইড, তাকে ব্যবহার করা হয়। তো এখানে আনসার কি আছে? অপশন ডি তে আছে দেখো, ভারী জল। তো এখানে আনসার হয়ে যাবে ভারী জল, ওকে। এরকম নিউক্লিয়ার রিয়াক্টর থাকে, নিউক্লিয়ার রিয়াক্টরের মধ্যে কি হয়? নিউট্রন কণা দিয়ে নিউক্লিয়ার ফুয়েল, সেটা হচ্ছে ইউরেনিয়াম, তাকে ধাক্কা মারে। এবার ধাক্কা মারলে দুটো এক্সট্রা নিউটন তৈরি হয়। এবার এই নিউটনগুলো ভীষণ হাই স্পিডে মুভ করে। এবার হাই স্পিডে মুভ করলে এরা রিয়াকশনটা কন্টিনিউ করতে পারবে না। তাই এই যে নিউটনগুলো তৈরি হলো, এদের স্পিডটাকে, এদের গতিটাকে কমানোর জন্য এখানে একটা মডারেটর ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ভারী জল, ওকে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18 কি বলেছে? যে বিন্দুতে একটি বস্তুর সমস্ত ওজন ক্রিয়া করে তাকে বলে ভারকেন্দ্র বলে, ঘর্ষণ কেন্দ্র বলে,
অভিকর্ষজ কেন্দ্র বলে নাকি চাপ কেন্দ্র বলে? তো কোনো বস্তুর যে সাধারণত দেখো এই যে ভর কেন্দ্র আছে না, তো কোনো বস্তুর যে পয়েন্টে সমস্ত ভর ক্রিয়া করে বা সমস্ত ভর কনসেন্ট্রেটেড তাকে বলা হয় ভর কেন্দ্র। তেমনি যে বস্তুর যে পয়েন্টে সমস্ত ওজন বা এমজি ক্রিয়া করে সেই পয়েন্টকে বলবো হচ্ছে আমরা কি, অভিকর্ষজ কেন্দ্র। ওকে, অপশন সি হচ্ছে রাইট আনসার। নেক্সট, চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 19 কি বলেছে, কৃত্রিম উপগ্রহে ভারহীনতা অনুভব করার কারণ হলো? অপশন এ বলেছে জড়তার অনুপস্থিতির জন্য, অপশন বি বলেছে স্থরিত বলের অনুপস্থিতির জন্য, অপশন সি বলেছে অভিকর্ষজ বলের অনুপস্থিতির জন্য, অপশন ডি বলেছে উপগ্রহের অবাধে পতনের জন্য। তো কৃত্রিম উপগ্রহ মানে ধরা হচ্ছে পৃথিবীর চারিদিকে অরবিটে যে আর্টিফিশিয়াল স্যাটেলাইটগুলো ঘুরছে তাদেরকে বাংলাতে বলা হচ্ছে কৃত্রিম উপগ্রহ। ওকে, তো কৃত্রিম উপগ্রহ মানে আর্টিফিশিয়াল স্যাটেলাইট। তো সেই আর্টিফিশিয়াল স্যাটেলাইটের মধ্যে যারা থাকে তারা নিজের ওয়েটকে ফিল করতে পারে না, যাকে বলা হয় ভারহীনতা বা ওয়েটলেসনেস। তো এটা কেন হয়? তো এর কারণ হচ্ছে এই আর্টিফিশিয়াল স্যাটেলাইট কন্টিনিউয়াসলি ফ্রি ফল মোশনে আছে, যেটাকে বলা হয় অবাধে পতন। ওকে, তো এই ফ্রি ফল মোশনের জন্য কি হয় দেখবে, তুমি যখন কিছু একটা উঁচু থেকে যখন মানে ঝাঁপ মারবে না, তখন তুমি ফ্রি ফল মোশনে থাকো এবং যতটুকু টাইম তুমি বায়ুতে উড়ছো, ফ্লাইট করছো, সেইটুকু টাইমে তুমি কোনো ভর ফিল করবে না, সেটাকে বলা হয় ভরহীনতা। তো সেম জিনিসটা ঘটে আর্টিফিশিয়াল স্যাটেলাইটের মধ্যে, কারণ এই আর্টিফিশিয়াল স্যাটেলাইট কন্টিনিউয়াসলি ফ্রি ফল করছে, কিন্তু পৃথিবীতে পড়ার আগেই পৃথিবীর সারফেস কার্ভ হয়ে যাচ্ছে। ওকে, তো সেই কারণে এখানে আনসার কি হবে, যে উপগ্রহগুলো অবাধের পতনের জন্য বা উপগ্রহগুলোর ফ্রি ফলের জন্য বা ফ্রি ফল মোশনের জন্য আমরা ওয়েটলেসনেস ফিল করে থাকি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20 কি বলেছে, স্বাভাবিক মানুষের দেহের তাপমাত্রা কত? তো স্বাভাবিক মানুষের দেহের তাপমাত্রা কত? অপশন এ বলেছে 95 ডিগ্রি ফারেনহাইট, অপশন বি বলেছে 97 ডিগ্রি ফারেনহাইট, সরি অপশন বি বলেছে 97 ডিগ্রি, অপশন সি বলেছে 98.6 ডিগ্রি ফারেনহাইট, অপশন বি বলেছে 96.8 ডিগ্রি ফারেনহাইট। তো এর সঠিক আনসার তোমরা সবাই জানো, ফারেনহাইট স্কেলে কত হবে, 98.6 ডিগ্রি। যদি বলতো যে সেলসিয়াস স্কেলে কত হবে, তখন বলবো 37 ডিগ্রি সেলসিয়াস। যদি বলে কেলভিন স্কেলে কত হবে, তাহলে 37-এর সাথে 273 যুক্ত করে দাও, তাহলে হয়ে যাবে 310 কেলভিন। ওকে, তো কেলভিন স্কেলে একজন মানুষের নর্মাল টেম্পারেচার বা স্বাভাবিক মানুষের দেহের টেম্পারেচার সেটা কত, সেটা হচ্ছে 310 কেলভিন। সেলসিয়াস স্কেলে বললে কত বলবো, 37 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইটে বললে কত বলবো, 98.6 ডিগ্রি ফারেনহাইট। ওকে, তো আমাদের সেশন এখানে শেষ, বাট প্রতিদিনের মতোই আজকেও তোমাদের কাছে একটা কোয়েশ্চেন দেওয়া থাকলো অ্যাজ এ হোমওয়ার্ক হিসাবে। সবাই এই কোয়েশ্চেনের আনসার জানাবে কমেন্ট সেকশনে। কোয়েশ্চেনটা কি বলেছে দেখো, বলেছে দুটি গাড়ি উচ্চ গতিতে একে অপরকে অতিক্রম করছে, দুটো গাড়ি ওকে একে অপরকে উচ্চ গতিতে অতিক্রম করছে, তাদের পাশাপাশি চলার বিপদের কারণ। তো পাশাপাশি যখনই অতিক্রম করছে না হাই স্পিডে, তখন তাদের মধ্যে কলিশন হতে পারে, ধাক্কা লাগতে পারে। ওকে, তো সেটা মানে সেটার কারণটা কি? তো অপশন এ বলেছে তাদের মাঝের অংশের বায়ুর চাপ বেড়ে যাওয়া, অপশন বি বলেছে তাদের মাঝে অবস্থিত বায়ুকণার বেগ কমে যাওয়া, অপশন সি বলছে তাদের মাঝের অংশের বায়ুকণার বেগ বেড়ে যাওয়া, অপশন ডি বলছে তাদের মাঝের অংশের বায়ুর চাপ কমে যাওয়া। তো কোনটা সঠিক আনসার হবে তোমরা সবাই কমেন্ট সেকশনে আমাকে জানিও, ঠিক আছে? চলো, তো থ্যাংক ইউ সকলকে, আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাস অ্যাট 9 PM। চলো।